দেখো লাস্ট দিন আমরা সেমিকন্ডাক্টর স্টার্ট করেছিলাম। সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখেছি, ঠিক আছে, এবং সেমিকন্ডাক্টরের কিছু প্রপার্টি সম্পর্কেও আমরা দেখেছি। কিরকম প্রপার্টি, যেরকম হচ্ছে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের টেম্পারেচার যত বৃদ্ধি পাবে তত কি হবে, তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কিন্তু বৃদ্ধি পাবে। মানে নর্মাল যে আমাদের রেজিস্টার মেটেরিয়াল হয় সেগুলোর রেজিস্ট্যান্স কি হয়, টেম্পারেচার বাড়ালে বাড়ে, কিন্তু সেমিকন্ডাক্টর যে মেটেরিয়াল আছে তাদের কিন্তু রেজিস্ট্যান্সটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে কমে যায়। এটা আমি আগের দিন বলেছিলাম। তো দু ধরনের সেমিকন্ডাক্টর মেনলি ইউজ হয়। তো দুটো সেমিকন্ডাক্টরের নাম কি আছে, একটা হলো জার্মেনিয়াম আর একটা হলো সিলিকন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে জার্মেনিয়াম এবং সিলিকন এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি যে কারেন্ট কন্ডাকশন প্রসেসটা হয় সেটা কি পদ্ধতিতে হয় এবং তার মধ্যে কি ধরনের বন্ড থাকে। তো দেখো এখানে বলা হচ্ছে বন্ডস ইন সেমিকন্ডাক্টর। বন্ডস ইন সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি এখানে দেখো যেটা বলা হয়েছে যে বন্ডস ইন সেমিকন্ডাক্টর বলতে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে অসংখ্য, সরি, একটা মেটেরিয়াল তার মধ্যে কিন্তু অসংখ্য মলিকিউল থাকে। মলিকিউলের মধ্যে কি থাকে, অ্যাটমস থাকে। এবার এই যে বিভিন্ন অ্যাটমস গুলো, এই অ্যাটমস গুলো কি নিজের সেপারেটলি থাকে না, তারা কিন্তু একে অপরের সঙ্গে বন্ডের মাধ্যমে এটা একসঙ্গে থাকে এবং তাদের মধ্যে একটা বন্ডিং থাকে। এবার এই যে বন্ডটা কিরকম পদ্ধতিতে হয় সেটা একবার দেখে নেওয়া যায়। ধরো একটা জার্মেনিয়াম একটা অ্যাটম, ঠিক আছে, জার্মেনিয়াম কি, এটা হলো একটা সেমিকন্ডাক্টর অ্যাটম। তো জার্মেনিয়াম অ্যাটম যেটা আছে তার যে সর্বশেষ কক্ষপথ, তাতে আমার টোটাল 4খানা ইলেকট্রনস থাকে। আমি এখানে দেখাই। জাস্ট একটু ওয়েট করুন। দেখো একটা জার্মেনিয়াম যে অ্যাটম আছে, জার্মেনিয়াম অ্যাটমের মধ্যে সর্বশেষ কক্ষপথে 4খানা ইলেকট্রনস থাকে। এবার আমি এখানে একটা জ্যাম বোর্ডের মধ্যে দেখাই। জার্মেনিয়াম, ঠিক আছে, এই জার্মেনিয়ামের যে সর্বশেষ কক্ষপথ, এটা আমি ধরলাম নিউক্লিয়াসটা, আমি সবগুলো কক্ষপথ শো করছি না, সাপোজ আমি সবচেয়ে বাইরের কক্ষপথটাকে দেখাচ্ছি, ঠিক আছে, এটা ধরো জার্মেনিয়ামের নিউক্লিয়াস এবং এর পরে অনেকগুলো কক্ষপথ আছে জার্মেনিয়ামের। যদি আমরা দেখতে চাই তার সর্বশেষ কক্ষপথের কি কন্ডিশন, তো দেখো এর হচ্ছে সর্বশেষ কক্ষপথে আমার টোটাল 4খানা ইলেকট্রনস থাকে। এরকম হচ্ছে, এটা একটা ইলেকট্রন, এটা আরেকটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন এবং এটা ধরো আরেকটা ইলেকট্রন। এটা হচ্ছে সবচেয়ে বাইরের কক্ষপথের কন্ডিশন। এবার জার্মেনিয়াম কি চাইবে, আউটার মোস্ট সেলে তো, হ্যাঁ আউটার মোস্ট সেলে। এটা আমি সবগুলো কক্ষপথ কিন্তু শো করি না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, জার্মেনিয়ামের যদি আমরা হ্যাঁ সর্বশেষ কক্ষপথ দেখি, এর অ্যাটমিক নাম্বার কত, 32, ঠিক আছে।
অ্যাটমিক নাম্বার যদি 32 হয়, 32 হলে কত হবে বলো? কে সেলে কটা থাকবে? কে সেলে দুটো থাকবে, কে সেলে আমার দুটো। আচ্ছা, এল সেলে কটা থাকবে? 8টা। 2 8 10 হয়ে গেল। কে এল। এম সেলে কটা থাকবে? এম সেলে থাকবে হচ্ছে আমার কটা? এম সেলে থাকবে হচ্ছে 18টা। 10 8 18 প্লাস, সরি 10 প্লাস 18 হচ্ছে 28। তাহলে আর 4টে বাকি থাকে। কে এল এম এন, এন যে কক্ষপথ সেখানে আমার কটা থাকবে? 4টে। তো এই যে আমি ছবিটা দেখিয়েছি এটা কিন্তু সবগুলো কক্ষপথের জন্য দেখাইনি, আমি ছোট করে দেখানোর জন্য এটাকে আমি কেবলমাত্র এন সেলের জন্যই দেখিয়েছি, ঠিক আছে? তো এর সর্বশেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। এবার এই যে 4টে ইলেকট্রন যুক্ত জার্মেনিয়াম, এ চেষ্টা করবে কি তার সর্বশেষ কক্ষপথে সবসময় কতগুলো ইলেকট্রন থাকতে হবে, সবসময় যেন ফুলফিল থাকে, 8খানা যেন থাকে। তো তার জন্য এ চেষ্টা করবে কি, এর পক্ষে এটাও সম্ভব নয় যে 4টে ইলেকট্রন ছেড়ে দেবে। 4টে ইলেকট্রন ছেড়ে দেওয়াটাও কঠিন। যদি একটা ইলেকট্রন সবচেয়ে কক্ষপথে বাইরের কক্ষপথে থাকতো তাহলে সেটা ছেড়ে দেওয়া সহজতর হতো, কিন্তু যেহেতু 4টে ইলেকট্রন আছে ছাড়তে পারবে না, তার জন্য কি করবে, এ আরো 4খানা এরকম জার্মেনিয়াম অ্যাটম দেখবে। এটা একটা জার্মেনিয়াম অ্যাটম, ঠিক আছে? এরকম আরো 4খানা জার্মেনিয়াম অ্যাটম কাছাকাছি আসবে এবং তারা নিজেদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, ঠিক আছে? যেরকম হচ্ছে এই ছবিতে আমি আর এটা বড় করে দেখাচ্ছি, এই জায়গাটা একটু দেখাই, দেখো। এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা একটু বড় করে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে একটা জার্মেনিয়াম অ্যাটম, ঠিক আছে? এর সর্বশেষ কক্ষপথে 4টে ইলেকট্রন ছিল, ঠিক আছে? এর সর্বশেষ কক্ষপথে এই ধরো 1টা 2টো 3টে 4টে এরকম ইলেকট্রন ছিল, কিন্তু এ কি করবে, আরো 4খানা এরকম জার্মেনিয়াম অ্যাটম নেবে। তার জার্মেনিয়াম অ্যাটমের মানে এই যে একটা জার্মেনিয়াম অ্যাটম তার সঙ্গে একটা কোভ্যালেন্ট, এখানে একটা কোভ্যালেন্ট বন্ড হলো, আরেকটা জার্মেনিয়াম অ্যাটম তার সঙ্গে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড হলো, এখানে আরেকটা জার্মেনিয়াম অ্যাটম তার সঙ্গে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করলো, এবং এই আরেকটা জার্মেনিয়াম অ্যাটম তার সঙ্গে আরেকটা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করলো। মানে একটা জার্মেনিয়াম অ্যাটম তার পার্শ্ববর্তী 4খানা আরো জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে এরকম কোভ্যালেন্ট বন্ড, এই যে ছবিগুলো দাগগুলো টানা হয়েছে এগুলো হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? এরকম। মিউট করতে বলুন স্যার, অনেক আওয়াজ আসছে। হ্যাঁ, মাইক সবাই তোমরা বন্ধ রাখো, ঠিক আছে? যারা যারা কথা বলবে, যাদের কোনো ডাউট থাকবে তারাই কেবলমাত্র মাইকটা অন রাখবে, ঠিক আছে? আর ভিডিওটা অফ করে দাও, মহাদেব কুমার ভিডিওটা অফ করে দাও, ঠিক আছে? যাদের কোনো ডাউট থাকবে তারাই খালি কোশ্চেন করবে, ঠিক আছে? মাইকটা আনমিউট করে তারা কোশ্চেন করবে, বাকিরা মাইকটাকে মিউট করে রাখো। ওকে স্যার। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে জার্মেনিয়ামের যে একটা অ্যাটম সেটা কি করছে, আরো 4খানা জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড, এই একটা এই একটা এই একটা এবং এই আরেকটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করছে, ঠিক আছে? তো সেমিকন্ডাক্টর যে মেটেরিয়ালস গুলো হয়, সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস গুলো কিন্তু এরকম ভাবেই কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের মাধ্যমে এগুলো সজ্জিত থাকে, ঠিক আছে? এটা জার্মেনিয়ামের ক্ষেত্রে হলো, এবং একইভাবে এটা কিন্তু সিলিকনের ক্ষেত্রেও সিমিলার হবে। সিলিকনের ক্ষেত্রে আমরা জানি এই সিলিকনের অ্যাটমিক নাম্বার কত? 14, ঠিক আছে? সিলিকনের হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। তো সিলিকনের ক্ষেত্রে কি হবে, অ্যাটমিক নাম্বার যদি 14 হয়, এর ক্ষেত্রেও আমাদের সিমিলার ইনসিডেন্টটা হবে। কে সেলে কটা থাকবে? কে সেলে দুটো থাকবে। এল সেলে 10টা থাকবে। এল সেলে আমার 10টা থাকবে, সরি 10টা নয় 8টা থাকবে। টোটাল হচ্ছে 10টা হয়ে গেল কে এবং এল মিলিয়ে। কে এল। এম সেলে তাহলে 4টে থাকবে, ঠিক আছে? এম হচ্ছে এর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ, এবং এম নাম্বার যে কক্ষপথ, এম কক্ষপথে আমার টোটাল 4টে ইলেকট্রন থাকবে, এবং সেক্ষেত্রে কি করবে, এও কিন্তু 4টে ইলেকট্রন তো এর ফুলফিল করতে পারবে না ভ্যালেন্সিকটাকে, তার জন্য এও কিন্তু 4খানা এরকম আরো সিলিকন অ্যাটমস এর সঙ্গে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করবে, ঠিক আছে? নেক্সট যেটা আমরা আসবো, ক্রিস্টাল। ক্রিস্টাল জিনিসটা কি? তো একটা সাবস্টেন্স যার মধ্যে অ্যাটমস আর মলিকিউলস গুলো একটা রেগুলার অর্ডারলি প্যাটার্নে অ্যারেঞ্জ থাকে। রেগুলার অর্ডারলি প্যাটার্ন মানে কি? ধরো এইখানে যে সিলিকন বা জার্মেনিয়াম যেটা আমরা দেখিয়েছি, এখানে এই জার্মেনিয়াম গুলো কি একটা অর্ডারলি প্যাটার্ন, মানে একটা জার্মেনিয়াম তার সঙ্গে এই আরো 4টে জার্মেনিয়াম পাশাপাশি আছে। আবার এই যে জার্মেনিয়াম এটা তো ফাঁকা থাকবে না, এর পাশে আর একটা জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে এরকম আবার ফর্ম করবে বন্ড। মানে টোটাল যে ব্যাপারটা একটা রেগুলার অর্ডারলি প্যাটার্ন, যেরকম হচ্ছে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। দেখো একটা রেগুলার, প্রত্যেকটা, এটা সিলিকনের ক্ষেত্রে দেখানো হয়েছে। এই একটা সিলিকন, এ কি করেছে, এই সিলিকন, এই সিলিকন, এই একটা সিলিকন এবং এই একটা সিলিকনের সঙ্গে এরকম কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে। এবং এই যে সিলিকন, এটাও কিন্তু এরও পাশে
আরো এরকম সিলিকন থাকবে, এরকম সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে, এবং এইভাবে টোটাল যে অ্যাটমের স্ট্রাকচারটা এটা কিন্তু একটা অর্ডারলি প্যাটার্নে অ্যারেঞ্জ থাকবে। তো এইরকম ভাবে একটা রেগুলার এবং অর্ডারলি প্যাটার্নে যদি কেউ অ্যারেঞ্জ থাকে, তো সেই রকম স্ট্রাকচারকে আমরা বলবো ক্রিস্টাল স্ট্রাকচার। ঠিক আছে, এরকম সেমি স্ট্রাকচারকে বলা হবে ক্রিস্টাল স্ট্রাকচার। তো দেখো কমনলি ইউজড সেমিকন্ডাক্টর কি কি আছে। সেমিকন্ডাক্টর মূলত আমাদের দু রকমের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের ইলেকট্রনিক সার্কিটে বা ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে কাজে লাগে। সেগুলো কি কি? একটা হচ্ছে জার্মেনিয়াম এবং আরেকটা হচ্ছে সিলিকন। ঠিক আছে, তো এর আগের দিন আমি একটা টার্ম বলেছিলাম, সেই টার্মটার নাম ছিল ফরবিডেন এনার্জি গ্যাপ। আচ্ছা, ফরবিডেন এনার্জি গ্যাপ মানে কি? ফরবিডেন এনার্জি গ্যাপ মানে হচ্ছে সেই মিনিমাম অ্যামাউন্টের এনার্জি যেটা আমাকে ওই অ্যাটমকে দিতে হবে, যেটা দিলে কি হবে না ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনস গুলো কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যাবে, এবং এই গ্যাপটাকে কি বলা হয়? ফরবিডেন এনার্জি গ্যাপ বলা হয়। এবং আমি আগের দিন এটাও বলেছিলাম ফরবিডেন এনার্জি গ্যাপ এর মানটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিরকম রেঞ্জের হয় না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এর মান হয় অফ দ্য রেঞ্জ অফ 1 ইলেকট্রন ভোল্ট। তো 1 ইলেকট্রন ভোল্টে অ্যাভারেজ বলা হয়েছিল। এখানে দু ধরনের সেমিকন্ডাক্টর আমরা মেনলি আলোচনা করব। একটা হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়ামের ক্ষেত্রে এর মান হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, এবং সিলিকনের ক্ষেত্রে এই ফরবিডেন এনার্জি গ্যাপের মান হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই ভ্যালু দুটো মনে রাখবে। জার্মেনিয়ামের ক্ষেত্রে ভ্যালু কত ফরবিডেন এনার্জি গ্যাপের, এবং সিলিকনের ক্ষেত্রেই বা এর ভ্যালু কত। এটা হচ্ছে সিলিকনের স্ট্রাকচার, এটাও সিমিলার, এটা আর আলোচনা করলাম না আমি। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটায় আসবো, দেখো এবারে আমরা চলে আসবো এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন অফ সেমিকন্ডাক্টরের মধ্যে। তো এনার্জি ব্যান্ড বলতে কি আগের দিনই আমরা দেখেছি, ব্যান্ড হচ্ছে একটা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এটাই আমরা মেনলি দেখেছিলাম। কিন্তু এরকম তো নয় যে কেবলমাত্র ভ্যালেন্স ব্যান্ডেই ইলেকট্রন থাকে এবং অন্যান্য কক্ষপথে ইলেকট্রন থাকে না, তা তো নয়। যদি ধরো আমরা একটা জার্মেনিয়াম অ্যাটমের কথা বলি, জার্মেনিয়াম অ্যাটমের ক্ষেত্রে টোটাল কতগুলো কক্ষপথ আছে? জার্মেনিয়াম অ্যাটমের ক্ষেত্রে দেখো কতগুলো কক্ষপথ আছে আমার। জার্মেনিয়ামের ক্ষেত্রে কে আছে, এল আছে, এম আছে আর এন আছে, মানে টোটাল হচ্ছে আমার 4টে কক্ষপথ আছে। ঠিক আছে, তো 4টে কক্ষপথ যদি থাকে তাহলে এখানে টোটাল ইলেকট্রনের জন্য 4টে ভ্যালেন্স ব্যান্ড থাকবে। এখানে সেকেন্ড ব্যান্ড থেকে দেখানো হয়েছে, এখানে আরেকটা ব্যান্ডও দেখানো যেত, এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড। আমরা যদি দেখাতে পারতাম সেটার এনার্জি আরো কম হতো। সাপোজ এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড, তারপরে হচ্ছে সেকেন্ড ব্যান্ড, মানে ফার্স্ট ব্যান্ডটা কার সাপেক্ষে? ফার্স্ট ব্যান্ড মানে হচ্ছে আমার কে সেল, এটা হচ্ছে কে সেলের জন্য হতো। তারপরেরটা হচ্ছে এল সেলের জন্য হতো, তারপরেরটা হচ্ছে এম কক্ষপথের জন্য হতো, এবং তারপরেরটা হচ্ছে এন নাম্বার কক্ষপথের জন্য এটা ভ্যালেন্স ব্যান্ড। এবং 4টে এরকম ব্যান্ড হতো, তাদের এনার্জি গুলোকে এরকম আমরা দেখতে পারি। কে ব্যান্ডের যে এনার্জি সেটা হচ্ছে সব থেকে কম, তার থেকে এল ব্যান্ডের এনার্জি বেশি, এম ব্যান্ডের এনার্জি তার থেকেও বেশি, ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি তার থেকেও বেশি, এবং সবার থেকে উপরে কে থাকবে? সবার থেকে উপরে থাকবে আমার কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডের এনার্জি কিন্তু তার থেকেও বেশি। এবং এখানে একটা জিনিস দেখার আছে, সেটা কি না, এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ, কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে ভ্যালেন্স ব্যান্ডের যে এনার্জি গ্যাপের পার্থক্য সেটা কত না 0.7 ইলেকট্রন ভোল্ট। এটা কার ক্ষেত্রে হচ্ছে না, এটা হচ্ছে জার্মেনিয়ামের ক্ষেত্রে। অন্যদিকে যদি বলা হয় একটা সিলিকন অ্যাটমের ক্ষেত্রে এরকম এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন দেখাও বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ড্র করো, তো সিলিকনের ক্ষেত্রে আমরা কটা কক্ষপথ দেখতে পাচ্ছি? দেখো সিলিকনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের 3টে কক্ষপথ, কে, এল আর এম। তাহলে 3টে কক্ষপথ, তার সাপেক্ষে আমাকে 3খানা এনার্জি ব্যান্ড ড্র করতে হবে। প্রথমে হচ্ছে এটা ফার্স্ট ব্যান্ড, এটা হচ্ছে কার সাপেক্ষে না কে সেলের সাপেক্ষে। তারপরেরটা হচ্ছে সেকেন্ড ব্যান্ড, এটা হচ্ছে এল সেলের সাপেক্ষে। তারপরেরটা হচ্ছে এম নাম্বার কক্ষপথ যেটা আছে তার সাপেক্ষে হচ্ছে থার্ড ব্যান্ড, বা এটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ডও বলতে পারি, কারণ এটাই হচ্ছে সর্বশেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলতে পারি। তাহলে এইরকম ভাবে এনার্জি গুলো থাকবে, এবং তারপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, যেটার এনার্জি ভ্যালেন্স ব্যান্ডের থেকেও বেশি হবে। এবং এখানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ বা ফরবিডেন এনার্জি গ্যাপ, এর মানটা কত হবে না, এর মান হবে 1.1
ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব যে টেম্পারেচারের কি এফেক্ট থাকে সেমিকন্ডাক্টরের উপরে। তো দেখো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর চেঞ্জেস অ্যাপ্রিসিয়েবলি উইথ টেম্পারেচার ভ্যারিয়েশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যত টেম্পারেচার আমরা বাড়াবো তত কিন্তু সেমিকন্ডাক্টরের যে কারেন্ট কন্ডাক্টিভিটি সেটা কিন্তু বেড়ে যাবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে না, অ্যাট অ্যাবসোলিউট জিরো। অ্যাট অ্যাবসোলিউট জিরো মানে কত? 0 কেলভিন। ঠিক আছে, এই টেম্পারেচারে 0 কেলভিন যেটাকে আমরা বলি, তো সেই টেম্পারেচারে এটা হচ্ছে অ্যাট absolute zero temperature, means at 0 Kelvin temperature all the electrons are tightly held by the semiconductor atoms। মানে কি, যখন টেম্পারেচারটা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার থাকছে সেই টেম্পারেচারে যত ইলেকট্রনস গুলো আছে সেমিকন্ডাক্টর অ্যাটমের মধ্যে সেগুলোকে টাইটলি ধরে রাখে। কে ধরে রাখে না, নিউক্লিয়াসটা ধরে রাখে। ইলেকট্রনসকে নিউক্লিয়াস সবসময় ধরে রাখবার চেষ্টা করে। ঠিক আছে, এবং the inner orbit electrons are bound whereas the valence electrons are engaged in covalent bonding। এটার মানে দেখো, এটার মানে কি, যত ইনার ইলেকট্রনস মানে কি, ভেতরের যে কক্ষপথে থাকা যে ইলেকট্রন, সেই ইলেকট্রনস গুলোকে কারা ধরে রাখে? সেই ইলেকট্রনস গুলোকে নিউক্লিয়াস ধরে রাখে, তার আকর্ষণ ক্ষমতা দ্বারা নিউক্লিয়াস সেগুলোকে ধরে রাখে। অন্যদিকে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনস তারা কি করে? তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে পার্টিসিপেট করে। তার পার্শ্ববর্তী যে অ্যাটম আছে তার সঙ্গে সেটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে অংশগ্রহণ করে। এবং এখানে বলা হয়েছে দেখো, অ্যাট দিস টেম্পারেচার মানে এই তাপমাত্রায় the covalent bonds are very strong। covalent bond খুবই স্ট্রং থাকে and there is no free electrons, therefore semiconductor crystal behaves like a perfect insulator। মানে কি, মানে হচ্ছে যখন এই অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার থাকছে সেই সময় কোভ্যালেন্ট যে বন্ড গুলো তৈরি হচ্ছে সেই কোভ্যালেন্ট বন্ড গুলো খুবই স্ট্রং অবস্থায় থাকছে। এবং এত স্ট্রং থাকছে, কোভ্যালেন্ট বন্ড যদি স্ট্রং থাকে তাহলে কি এখানে কোনো ফ্রি ইলেকট্রনস থাকতে পারবে? দেখো, আমি যদি আগের ছবিটা ড্র করি, তো আগের ছবিটা খুলি, কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফরমেশন হচ্ছে। দেখো, একটা সিলিকন, এটা হচ্ছে তার পাশে আরেকটা সিলিকন, এটা হচ্ছে এই প্রথম সিলিকনের একটা সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন, এবং এটা হচ্ছে আরেকটা সিলিকনের সর্বশেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন। এই ইলেকট্রন আর এই দেখো, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন এই দুটো মিলে একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশন করেছে। কিন্তু যখন হচ্ছে তাপমাত্রাটা খুবই কম থাকছে তখন এই বন্ডটা না খুবই স্ট্রং থাকছে। এবার এই যে অ্যাটমটা, সিলিকনের অ্যাটম গুলো পরস্পর এরকম সজ্জিত অবস্থায় একটা ক্রিস্টাল ফর্ম করেছে, এটা কিন্তু কারেন্ট ক্যারি করতে পারবে না। কারেন্ট ক্যারি করার জন্য কি দরকার? কারেন্ট ক্যারি করার জন্য দরকার হচ্ছে ফ্রি ইলেকট্রন, মানে এমন একটা ইলেকট্রন যেটা ফাঁকা অবস্থায় থাকবে। কিন্তু এখানে কি হচ্ছে, যত ইলেকট্রন আছে সবগুলোই কিন্তু মানে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সেগুলোই তো ফাঁকা থাকতে পারে, ভেতরের গুলো তো এমনিতেও নিউক্লিয়াসের আকর্ষণের জন্য ফাঁকা হতে পারবে না। তো সর্বশেষ কক্ষপথের যত ইলেকট্রন তারা কিন্তু এরকম কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে অংশগ্রহণ করে ফেলেছে, এবং তাদের পক্ষে আর সম্ভব নয় যে ফাঁকা হয়ে যাওয়া, কোভ্যালেন্ট বন্ডগুলো এত স্ট্রং আছে বলে। তো যে কারণে অ্যাবসোলিউট জিরো যখন টেম্পারেচার, তখন কিন্তু কোন রকম ফাঁকা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকছে না। যে কারণে ফাঁকা ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন যদি না থাকে তাহলে কি হবে? তাহলে সেই সেমিকন্ডাক্টরটা কিন্তু কারেন্ট কন্ডাক্ট করতে পারবে না। কারেন্ট যদি কন্ডাক্ট করতে না পারে তার মানে হচ্ছে সেমিকন্ডাক্টরটা একটা ইনসুলেটরের মতো বিহেভ করবে। ইনসুলেটর মানে যেটা কারেন্ট ক্যারি করতে পারে না। ঠিক আছে, আর দেখো অ্যাবাভ অ্যাবসোলিউট, হ্যাঁ বলো স্যার। ওই এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন যেটা স্যার বললেন ওটা আরেকবার বলবেন স্যার, ওটা একটু মানে বুঝতে অসুবিধা হলো আর কি। এনার্জি ব্যান্ড ডেসক্রিপশন দেখো, আগের সপ্তাহে এটা বলা হয়েছিল যে এনার্জি ব্যান্ড মানে হচ্ছে প্রত্যেকটা যে লেভেল অফ ইলেকট্রনস, মানে প্রত্যেকটা যে কক্ষপথ আছে না ইলেকট্রনের, ইলেকট্রনস গুলো তো বিভিন্ন কক্ষপথে ঘুরে। ধরো এখানে একটা, এটা কি, এটা হচ্ছে কে সেল, তারপরেরটা হচ্ছে এম সেল, তারপরেরটা হচ্ছে এন সেল, এরকম তো। এবার যত কক্ষপথ গুলো বড় হতে থাকে তত কি হয়, তাদের এনার্জি গুলোর কিন্তু
পরিমাণটা বাড়তে থাকে। ঠিক আছে, এই সেলে যে কক্ষপথে যে ইলেকট্রনস গুলো আছে তাদের যা এনার্জি, তার থেকে এই সেলের যে ইলেকট্রনস গুলো আছে তাদের এনার্জি কিন্তু বেশি, এবং সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনস গুলো আছে তাদের এনার্জি কিন্তু আরো বেশি। ঠিক আছে, তো এইরকম ভাবে তাদের যে এনার্জি গুলোকে, সেগুলোকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই, যেরকম এখানে দেখানো হয়েছে, সাপোজ এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এনার্জি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে লেভেলটা, এটা তো একটা কম লেভেলের এনার্জি, তার থেকে কি এটা হচ্ছে একটু বেশি লেভেলের এনার্জি। তার মানে এই যে ব্যান্ডটা, আমরা এখানে সবগুলো ব্যান্ডকে কিন্তু দেখাইনি, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, মানে হচ্ছে সর্বশেষ যে কক্ষপথ, সেই কক্ষপথে যে ইলেকট্রনস গুলো আছে তাদের এনার্জিটা এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ঘোরাফেরা করবে, এবং সেখান থেকে যদি ইলেকট্রনস গুলোকে কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করতে হয় বা কারেন্ট ক্যারি করতে হয়, তাহলে কি করতে হবে, ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন সেগুলোকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হবে, মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে। তো এই জাম্প করবার জন্য কি দরকার, এনার্জি দরকার, এবং এই যে এনার্জি, এই এনার্জির পরিমাণটাকে কি বলা হয়, ফরবিডেন এনার্জি গ্যাপ। মানে এই কন্ডাকশন ব্যান্ডের ধরো এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি, তাহলে এই দুটো এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপটা, এটাকে আমরা বলবো কি, এটাকেই আমরা বলবো হচ্ছে যে ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, বুঝতে পারলেন এনার্জি মানে ব্যান্ড এনার্জিটা কি ব্যাপার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার হচ্ছে অ্যাবাভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার তখন কি হবে, যখন হচ্ছে টেম্পারেচারটাকে বাড়ানো হবে তখন কি হয়, সাম অফ দ্য কোভ্যালেন্ট বন্ডস ইন দ্য সেমিকন্ডাক্টর উইল ব্রেক ডিউ টু থার্মাল এনার্জি সাপ্লাই। মানে কি, কিছু কিছু কোভ্যালেন্ট বন্ড যেগুলো এখানে দেখানো হয়েছিল, এরকম যে কোভ্যালেন্ট বন্ড আছে, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এই আর একটা, এটাও একটা কোভ্যালেন্ট বন্ড, এরকম যে কোভ্যালেন্ট বন্ড গুলো ফর্ম করেছে, কিছু কিছু কোভ্যালেন্ট বন্ড কিন্তু ভেঙে যাবে। কেন ভেঙে যাবে, কারণ আমরা তাপমাত্রাটাকে বাড়াচ্ছি। তাপমাত্রা বাড়াচ্ছি মানে কি, আমরা থার্মাল এনার্জি তার মধ্যে সাপ্লাই করছি। ঠিক আছে, তো এই যে আমরা থার্মাল এনার্জি সাপ্লাই করলাম, তার জন্য কিছু কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাবে। এবার কোভ্যালেন্ট বন্ড ভেঙে যাওয়া মানে কি, কোভ্যালেন্ট বন্ড তৈরি তো হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে আমার একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। এবার বন্ড ভেঙে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রনস গুলো ফ্রি হয়ে যাচ্ছে। এবার যখনই ফ্রি হয়ে যাচ্ছে সেই ইলেকট্রনস গুলো, তারা কি করবে না, তারা কিন্তু কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো, দিস ফ্রি ইলেকট্রন ক্যান কনস্টিটিউট আ tiny electric current if a potential difference is applied across the semiconductor crystal। মানে কি, একটা সেমিকন্ডাক্টর, ধরো একটা জার্মেনিয়াম আমরা ক্রিস্টাল এরকম নিলাম, সাপোজ একটা বক্স টাইপের একটা, ধরো এটা একটা আমার জার্মেনিয়াম অথবা সিলিকনের একটা আমরা বক্স নিয়ে নিলাম। ঠিক আছে, এটা হলো একটা আমার জার্মেনিয়ামের ক্রিস্টাল আমি ধরলাম, এইটুকু আমরা মেটেরিয়াল নিয়ে নিলাম। এবার এর পাশে আমরা এরকম একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, সাপোজ এখানে আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এটা ধরো একটা জার্মেনিয়ামের একটা ক্রিস্টাল, তার উপরে আমরা এরকম তার লাগিয়ে ব্যাটারি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তখন কি হবে, তখন হচ্ছে মানে এটা কিন্তু নর্মাল মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে হবে না, মানে অ্যাবসলিউট জিরো থেকে যদি তাপমাত্রাটাকে আমরা বাড়াই, সেই পরিস্থিতিতে যদি আমরা এরকম ব্যাটারির মাধ্যমে আমরা একটা ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, তখন কি হবে, তার মধ্যে এই সেমিকন্ডাক্টর ক্রিস্টালের মধ্যে খুব সামান্য পরিমাণে কিছু পরিমাণ কারেন্ট কিন্তু ফ্লো করতে থাকবে, খুব সামান্য পরিমাণটা, খুবই সামান্য, কিন্তু কারেন্ট ফ্লো শুরু হবে। ঠিক আছে, এবং এটার দেখা যায়, এটার মানে হচ্ছে ইট শোজ দ্যাট the resistance of the semiconductor decreases with the rise in temperature। মানে এটা আমরা আগের দিনও বলেছি, যখনই তাপমাত্রাটা বাড়বে তখন কিন্তু সেমিকন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, এটা জাস্ট আমি যেটা এঁকেছি ওখানে, যেমন হচ্ছে একটা পিওর জার্মেনিয়ামের একটা ক্রিস্টাল দেখানো হয়েছে। ঠিক আছে, সেখানে আমরা একটা ব্যাটারি কানেক্ট করেছি, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল হলো এরকম। ঠিক আছে, তখন হচ্ছে কি হচ্ছে, দেখো, যখন আমরা পিওর জার্মেনিয়ামের মধ্যে কারেন্ট এরকম একটা ব্যাটারি আমরা কানেক্ট করছি তার টার্মিনালে, দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে তো কোনো কারেন্ট ফ্লো হবে না, স্যার তাপমাত্রাটা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার বলছি স্যার এট রুম টেম্পারেচার কোভ্যালেন্ট ব্যান্ডটা ভাঙবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সামান্য পরিমাণে ভাঙবে। ঠিক আছে, ভেরি স্মল অ্যামাউন্ট। ঠিক আছে, ওটা বলা হবে কতগুলো। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে, যখন আমরা ব্যাটারিকে কানেক্ট করছি, ব্যাটারি কানেক্ট করলে কি হবে, এমনিতে নরমালি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হওয়ার কথা বলো, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে,
পজিটিভ দিকে নেগেটিভ দিকে। এইদিকে ফ্লো হবে না, কারেন্টের ডাইরেকশনটা উপরের দিকে হওয়ার কথা, তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়ার কথা। কিন্তু দেখো এই যে ডট গুলো দেখানো হয়েছে, ডট গুলো দিয়ে তীর চিহ্নটা কিন্তু এই দিকে দেখানো হয়েছে। তীর চিহ্ন এইদিকে দেখানোর মানে কি? তীর চিহ্নগুলো এইদিকে দেখিয়েছে কেন? কারণ এগুলো হচ্ছে ইলেকট্রনস, ঠিক আছে, এগুলো হচ্ছে ইলেকট্রনস। আমরা কি জানি, কারেন্টের ফ্লো যেদিকে হয় ইলেকট্রনের ফ্লো কিন্তু তার বিপরীত দিকে ধরা হয়, ঠিক আছে। কারেন্ট যেদিকে ফ্লো করে, কারেন্ট হচ্ছে আমার সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করবে, কিন্তু ইলেকট্রনস যেগুলো আছে ইলেকট্রনের ফ্লো কিন্তু কারেন্টের অপোজিট দিকে হবে। মানে কারেন্ট যদি আমার উপরের দিকে হয় বা এই এদিক থেকে কারেন্টের ফ্লো যদি আমার এদিকে উপরে এই ডাইরেকশনে হয়, ইলেকট্রনের ফ্লো কিন্তু অপোজিট ডাইরেকশনে হবে, ইলেকট্রনের ফ্লো কিন্তু এইদিকে হবে। সেই কারণে ইলেকট্রন এগুলোকে যে দেখিয়েছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনস, ঠিক আছে। এবং এই জার্মেনিয়ামের ভেতরে এই যে ছোট ছোট ডট দেখতে পাচ্ছ, ছোট, আমি একটু জুম করে দিই পিকচারটা, বেটার হবে। সাপোজ এটাকে আমরা জুম করে দিলাম একটু, ঠিক আছে। এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এই একটা, ঠিক আছে, এই যে একটা, এই একটা, এই একটা, এগুলো কি? এগুলো হচ্ছে সমস্ত ফ্রি ইলেকট্রনস, ঠিক আছে, যেগুলো হচ্ছে এই জার্মেনিয়াম যে অ্যাটম আছে সেই জার্মেনিয়াম অ্যাটমের মধ্যে এরকম কিছু কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হয়েছে এবং তারাই কিন্তু এই কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করছে, ঠিক আছে। কখন তৈরি হয়েছে না, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কিন্তু হয়নি। এটা তৈরি হয়েছে তখনই যখন তাপমাত্রাটা কিছুটা পরিমাণে বাড়ানো হয়েছে, এবং তাপমাত্রা বাড়ানোর ফলে কি হয়েছে, কিছু কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে এই সমস্ত ফ্রি ইলেকট্রনস গুলো তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। মানে এটা হচ্ছে সাপোজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, যদি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তখন তো কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, মানে এখানে কোনো কারেন্টই ফ্লো হবে না অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে। তখন তাহলে আমার ডায়াগ্রামটা কিরকম হবে? সাপোজ এটা হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়ামের মধ্যে টোটাল আমার তাহলে কটা ব্যান্ড আছে? চারটে ব্যান্ড, সরি চারটে আমার ইলেকট্রনস এর জন্য আছে, মানে ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, চারটে সেল আছে বলে ফার্স্ট ব্যান্ডটাকে এখানে দেখানো হয়নি, ঠিক আছে, দেখাতেও পারো। তাহলে এখানে হচ্ছে চারটে ব্যান্ড এরকম থাকবে, বা এখানে তিনটে দেখানো হয়েছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবং এখানে দেখো একটা জিনিস, কন্ডাকশন ব্যান্ডে কিন্তু একটাও ইলেকট্রন কিন্তু নেই, এবং ভ্যালেন্স ব্যান্ড কিন্তু আছে ইলেকট্রন, থার্ড ব্যান্ডেও আছে, সেকেন্ড ব্যান্ডেও আছে, কিন্তু কন্ডাকশন ব্যান্ডে একটাও ইলেকট্রন নেই। আর এখানে কি হচ্ছে দেখো, যখন তাপমাত্রাটা কিছুটা বাড়ানো হয়েছে সেই অবস্থায় এনার্জি ব্যান্ডটা কিরকম দেখতে হবে, তখনও সেকেন্ড ব্যান্ড যেরকম ছিল থাকবে, থার্ড ব্যান্ড যেরকম ছিল থাকবে, কিন্তু তখন দেখতে পাচ্ছ কন্ডাকশন ব্যান্ডে কিছু কিছু এরকম ডটের মতো দেখতে পাচ্ছ, ফিল করা ডট, এগুলো মানে হচ্ছে ইলেকট্রনস, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। এগুলো কোথা থেকে এলো? এগুলো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু কিছু পরিমাণে ফ্রি ইলেকট্রন এখানে জাম্প করে গেছে, ঠিক আছে, কিছু কিছু ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে গেছে, তার জন্য এখানে এরকম ডট গুলো তৈরি হয়েছে, ঠিক আছে। এবং যদি ভালো করে একটু দেখো তাহলে একটা জিনিস দেখতে পাবে, এইগুলো হচ্ছে কিন্তু ফিল করা ডট, মানে এগুলো হচ্ছে ইলেকট্রনস বোঝানো হয়েছে। আর আরেকটা ডট আছে, এই যে ডট গুলো, এগুলো কিন্তু সার্কেলের মতো করে দেখানো হয়েছে, এগুলো কিন্তু ফিল করা নেই। এগুলোর মানে কি বলতো, এগুলো হচ্ছে হোলস, ঠিক আছে। যখনই এখান থেকে ইলেকট্রন একটা করে চলে যাচ্ছে, এখানে একটা করে হোল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এবং এই হোল গুলোকে আমরা এখানে দেখিয়েছি এরকম ভাবে। তো হোল গুলো কোথায় তৈরি হচ্ছে না, ভ্যালেন্স ব্যান্ডে তৈরি হচ্ছে, কারণ ভ্যালেন্স ব্যান্ড থেকেই তো ইলেকট্রনস গুলো আমার কন্ডাকশন ব্যান্ডে জাম্প করছে, ঠিক আছে। তো এখানে কিছু কিছু পরিমাণে এরকম হোলস তৈরি হয়, সেটাই আমরা এখানে দেখাতে চাইলাম। তো নেক্সট দেখো, নেক্সট আমরা যে টার্মিনোলজিটাই আসবো সেটা হচ্ছে আমার হোল কারেন্ট। তো এবার আমরা হোল কারেন্টের কনসেপ্টটাই আসছি। স্যার হোলটা পজিটিভ চার্জ হবে? হোলের চার্জ হচ্ছে পজিটিভ হওয়া উচিত, কারণ হচ্ছে ওখান থেকে ইলেকট্রন একটা চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ 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 স্যার। তো দেখো, at room temperature some covalent bonds in the pure semiconductor breaks setting up free electrons। এটা তো বুঝতে পারছো, রুম টেম্পারেচারে কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে কি হবে, ফ্রি ইলেকট্রনস তৈরি করবে, ঠিক আছে। এবং আন্ডার ইনফ্লুয়েন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড দিস ফ্রি ইলেকট্রনস কনস্টিটিউট অফ অ্যান ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট কিন্তু এমনিই হবে না, আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করি তাহলে কোনো কারেন্টই হবে না। ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করছি মানেটা কি, মানে আমরা এই ব্যাটারিটাকে কানেক্ট করছি, ব্যাটারি কানেক্ট করা মানেই হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, এবং ইলেকট্রিক ফিল্ড যখনই অ্যাপ্লাই করছি তখনই কিন্তু একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং at the same time another current called as the whole current also flows in the semiconductor। এখানে কিন্তু আরো একটা কারেন্ট ফ্লো করবে যেটাকে বলা হচ্ছে কি হোল কারেন্ট, ঠিক আছে। এখানে দেখো কি করে হোল কারেন্টটা এলো, when a covalent bond breaks
ডিউ টু দ্য থার্মাল এনার্জি, মানে যখনই আমরা কোনো থার্মাল এনার্জি প্রয়োগ করে একটা কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে দিচ্ছি, দ্য রিমুভাল অফ ওয়ান ইলেকট্রন লিভস আ ভ্যাকেন্সি, মানে যখনই একটা ইলেকট্রন আমার চলে যাচ্ছে তার মানে কি একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ইলেকট্রনের একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, দ্যাট ইজ আ মিসিং ইলেকট্রন ইন দ্য কোভ্যালেন্ট বন্ড। মানে আমি যদি এখানে দেখাই একটা কোভ্যালেন্ট বন্ড আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা একটা সিলিকন অ্যাটম, ঠিক আছে, এটা একটা সিলিকন অ্যাটম এবং এখানে পাশের সিলিকন অ্যাটমের সঙ্গে এটা আরেকটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, ঠিক আছে, এটা আরেকটা সিলিকন অ্যাটম। তাহলে এখানে আমার কটা ইলেকট্রন ছিল? সাপোজ এখানে আমার এই একটা ইলেকট্রন ছিল এরকম এবং এখানে আর একটা ইলেকট্রন এরকম ছিল, ঠিক আছে। যখনই আমরা কি করছি না, বাইরে থেকে যখনই আমরা হিট অ্যাপ্লাই করছি কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাচ্ছে। কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে কি হচ্ছে, সরি, এটা আমার সিলিকনটা এরকম যেরকম ছিল থাকছে, ঠিক আছে, এটা একটা সিলিকন, এটা আর একটা সিলিকন, এই কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু ভেঙে যাচ্ছে। দিয়ে এখানে সাপোজ এই বন্ডের মধ্যে আমার এখানে কি হচ্ছে, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে একটা ইলেকট্রন আমার যেরকম ছিল সেরকম থেকে যাচ্ছে, ঠিক আছে, একটা ইলেকট্রন আমার থাকছে, কিন্তু আমরা এনার্জি অ্যাপ্লাই করেছি বলে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে কোথায় চলে যাচ্ছে, কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। মানে এখানে কি তৈরি হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে না, এই ইলেকট্রনটা এখান থেকে ছেড়ে চলে গেল, মানে এখানটা একটা ফাঁকা হয়ে গেল। এই যে ফাঁকা জিনিসটা তৈরি হলো এটাকে আমরা কি বলবো, এটাকেই আমরা বলবো হোল, ঠিক আছে, এটাকে আমরা বলবো হোল। এইটা হয়ে গেল একটা হোল। এই ব্যাপারটা লক্ষ্য করো, এখানে যেটাই বলা হচ্ছে দ্য মিসিং ইলেকট্রন ইন দ্য কোভ্যালেন্ট বন্ড, এটাই হচ্ছে আমার একটা ভ্যাকেন্সি, ঠিক আছে। এই যে মিসিং ইলেকট্রন, ইট ইজ কল্ড এ হোল হুইচ অ্যাক্টস অ্যাজ এ পজিটিভ চার্জ, মানে ইলেকট্রন মানে হচ্ছে একটা নেগেটিভ চার্জ, আর এই হোল যেটা আছে সেটাকে আমরা ধরে নেবো একটা পজিটিভ চার্জ, ঠিক আছে। ফর ওয়ান ইলেকট্রন সেট ফ্রি, মানে একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে ওয়ান হোল ইজ ক্রিয়েটেড, একটা হোল তৈরি হবে। দেয়ারফর থার্মাল এনার্জি ক্রিয়েটস হোল ইলেকট্রন পেয়ার্স, মানে হোল ইলেকট্রন যেটা হয় সবসময় পেয়ারে এক্সিস্ট করবে, মানে একটা ইলেকট্রন চলে গেলে তবেই একটা হোল তৈরি হবে, মানে ইলেকট্রন যতগুলো ফ্রি হবে ততগুলোই কিন্তু আমার হোল তৈরি হবে, মানে সবসময় তারা একটা জোড়ায় জোড়ায় অবস্থান করবে, ঠিক আছে। There being as many number of holes as the number of free electrons, যতগুলো ফ্রি ইলেকট্রন ততগুলোই হোল থাকবে, ঠিক আছে। এবার এই যে হোলের জন্য যে কারেন্ট কন্ডাকশন সেইটা কিভাবে হয় সেটাকে আমরা এক্সপ্লেন করব। তো দেখো এখানে এই ছবিটা লক্ষ্য করো, এখানে দেখানো হয়েছে একটা ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে কি আছে, এটা একটা ধরো সেমিকন্ডাক্টরের একটা ক্রিস্টাল, ঠিক আছে, একটা সেমিকন্ডাক্টরের ধরো ক্রিস্টাল, তার অ্যাক্রসে আমরা ব্যাটারির সাহায্যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এটা জার্মেনিয়ামের ক্রিস্টাল মনে করো। জার্মেনিয়াম ক্রিস্টালে কি হয়, এই যে একটা জার্মেনিয়াম অ্যাটম, এটা তার পাশের আর একটা জার্মেনিয়াম অ্যাটম, এটা তার পাশের আর একটা জার্মেনিয়াম অ্যাটম, এরা কি করছে, এরা সব একটা পরপর সাজানো আছে, ঠিক আছে, সাজিয়ে একটা ক্রিস্টাল তৈরি হয়েছে। এবার মনে করো এখানে আমরা একটা পজিটিভ ব্যাটারি অ্যাপ্লাই করলাম, মানে কি এদিকটা আমার পজিটিভ আর এদিকটা আমার নেগেটিভ, ঠিক আছে, ভোল্টেজ অ্যাপ্লাইড হলো। এবার যখন এই ঘটনাটা ঘটলো তখন কি হচ্ছে, এর মধ্যে একটা থার্মাল এনার্জির জন্য কি হচ্ছে, সাপোজ একটা ইলেকট্রন, এই যে আমার এখানে যেটা বলা হয়েছে দেখো, দ্য ভ্যালেন্স ইলেকট্রন অ্যাট এল হ্যাজ বিকাম ফ্রি ইলেকট্রন ডিউ টু থার্মাল এনার্জি, মানে এই যে এল যে পজিশনটা আছে এই পজিশনে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা মিস হয়ে গেছে, মানে এই ইলেকট্রনটা এই বন্ড ছেড়ে বেরিয়ে চলে গেছে, বাইরে চলে গেছে, কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। তখন কন্ডাকশন ব্যান্ডে যখন চলে গেছে তার মানে কি, এখানে আমার একটা ফ্রি ইলেকট্রন একটা আমার এখান থেকে বেরিয়ে চলে গেছে ডিউ টু থার্মাল এনার্জি। তার মানে কি, দিস ক্রিয়েটস এ হোল ইন দা কোভ্যালেন্ট বন্ড অ্যাট এল, মানেটা কি, এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে এই পজিশনটা এখানে কিন্তু কে এল মানে এল এম এগুলো কিন্তু কক্ষপথের নাম্বার আমরা বলছি না, আমরা সাপোজ একটা পজিশনকে বোঝাতে চাইছি, এক্স ওয়াই জেড যা খুশি লিখতে পারো তোমরা, ঠিক আছে। সাপোজ এই পজিশনে যে ইলেকট্রনটা ছিল সেটা এখান থেকে বেরিয়ে চলে গেছে, মানে এখানে আমার একটা হোল তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে, এই জায়গাটাকে আমরা এল নাম দিচ্ছি, এই জায়গাটাকে আমরা নাম দিচ্ছি এল, ঠিক আছে। এবার যদি আমার এখানে একটা হোল তৈরি হয়, হোল মানে কি, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে,
তাহলে সেই ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করতে হবে। তো ইলেকট্রনের ডেফিসিয়েন্সিকে ফিল আপ করবে কে? ইলেকট্রনই পারে ইলেকট্রনের ডেফিসিয়েন্সিকে ফিল আপ করতে। তখন আমার কি হবে, এই যে এম যে পজিশনটা ছিল, এম পজিশন থেকে, এই যে এম পজিশন থেকে একটা ইলেকট্রন কি করবে, এখানেও তো এরকম কোভ্যালেন্ট বন্ড আছে, এখানেও একটা কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে এম পজিশন থেকে এই কোভ্যালেন্ট বন্ডের একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে চলে আসবে, দিয়ে এসে সে কি করবে, এখানে এই যে এল পজিশন যেটা আছে সেখানে একটা যে হোল তৈরি হয়েছিল সেই হোলের ভ্যাকেন্সিটাকে ফিল আপ করে দেবে। তখন কি হবে, তখন আমার হোলটা কোথায় তৈরি হয়ে যাবে, তখন সেটা এম পজিশনে আরেকটা হোল তৈরি হয়ে যাবে, মানে এখানে আবার একটা আমার হোল তৈরি হয়ে যাবে। মানে হোলটা আমার ছিল প্রথমে এল এ, পরে হোলটা তৈরি হয়ে গেল এম এ, ঠিক আছে। আবার যেই আমার এম এ একটা হোল তৈরি হয়ে গেল, মানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেল, তখন তার পাশে যে আমার আরেকটা এরকম কোভ্যালেন্ট বন্ড আছে এইটা, এইখান থেকে আবার সাপোজ আমরা এই পজিশনটার নাম দিচ্ছি এন, তাহলে এই পজিশনে যে এন পজিশন, এখান থেকে কি হবে, এখান থেকে আবার একটা ইলেকট্রন গিয়ে এই যে এম পজিশনে যে আমার ভ্যাকেন্সিটা ছিল ইলেকট্রনের, সেই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করে দেবে। মানে এখানে আমার আর হোল থাকলো না, এখানে ফিল আপ হয়ে গেল, কিন্তু হোলটা কোথায় তৈরি হয়ে গেল, হোলটা আমার এনে তৈরি হয়ে গেল, ঠিক আছে। আবার যেই আমার এনে একটা হোল তৈরি হয়ে গেল, তার পাশে ধরো এই যে একটা পজিশন, আমরা সাপোজ এটাকে ও নাম নিয়ে দিচ্ছি, তাহলে ও পজিশন থেকে আরেকটা ইলেকট্রন আমার কি করবে, এই এনে যে হোলটা তৈরি হয়েছে সেটাকে ফিল আপ করবার জন্য ছুটে আসবে। যেই ছুটে আসবে অমনি কি হবে, এই যে ও পজিশন সেখানে আবার একটা হোল তৈরি হয়ে যাবে। মানে এটা কি হচ্ছে দেখো, ইলেকট্রনটা আমার এইখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তার জন্য যে হোল একটা কারেন্ট কিন্তু তৈরি হয়ে গেল। হোলটা কোন দিক থেকে কোন দিকে মুভ করছে, হোলের মুভমেন্টটা দেখো এল থেকে এম এর দিকে হচ্ছে, এম থেকে এন এর দিকে হচ্ছে, এন থেকে ও এর দিকে হচ্ছে। মানে এই দিক থেকে, যেদিক থেকে ইলেকট্রনটা আমার বেরিয়ে গেছে তার অপোজিট দিকে কিন্তু আরেকটা আমার হোলের জন্য একটা কারেন্ট ফ্লো হচ্ছে। হোলটা কিন্তু ক্রমশ মুভ করছে, এম থেকে এল থেকে এম, এম থেকে এন, এন থেকে ও, এরকম ভাবে হোলটা আমার ক্রমশ রাইট সাইডের দিকে মুভ করছে। মানে টুয়ার্ডস কোন দিকে মুভ করছে, টুয়ার্ডস হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি সাপ্লাই টার্মিনাল, মানে এই দিকটা তো আমার নেগেটিভ টার্মিনালের দিকে কিন্তু হোলটা ক্রমশ মুভ করছে। আর ইলেকট্রনটা কোন দিকে মুভ করছে, ইলেকট্রন সবসময় মুভ করবে পজিটিভ টার্মিনালের দিকে, ঠিক আছে। ইলেকট্রন নেগেটিভ চার্জকে কি অ্যাট্রাক্ট করবে, পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট করবে, তার জন্য ইলেকট্রনস অলওয়েজ মুভ করবে পজিটিভ টার্মিনালের দিকে। কিন্তু হোল যেটা আছে, হোলটা কোন দিকে মুভ করবে, অলওয়েজ নেগেটিভ টার্মিনালের দিকে মুভ করবে, কারণ হোল হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে। তো এইভাবে আমার একটা এই যে অ্যাটম, সেই অ্যাটমের মধ্যে আরেক ধরনের কারেন্টের কথা আমরা দেখতে পেলাম, সেই কারেন্টটাকে আমরা বলতে পারি কি কারেন্ট, না সেটাকে আমরা হোল কারেন্ট বলতে পারি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যেভাবে মুভটা করলো এল থেকে এম তারপরে এন, ওই জায়গাটা একটা দেখো এই যে এল পজিশন যেটা আছে, এল পজিশন থেকে ধরো একটা ইলেকট্রন বাইরে চলে গেছে, এখান থেকে সাপোজ এই দিকে চলে গেছে, হ্যাঁ এইখানে এই দিকে চলে গেছে একটা ইলেকট্রন, তখন কি হবে, এখানে একটা হোল তৈরি হবে তো এল পজিশনে। এবার হোল মানেটা কি, ইলেকট্রনের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করার জন্য এম থেকে একটা ইলেকট্রন ছুটে আসবে এল এর দিকে। যেই এম থেকে একটা ইলেকট্রন এল এর দিকে ছুটে আসবে, এম এ আবার একটা হোল তৈরি হবে। আবার যেই এম এ একটা হোল তৈরি হবে, এন থেকে একটা ইলেকট্রন এম এর দিকে ছুটে যাবে। যেই এম থেকে এন থেকে একটা ইলেকট্রন ছুটে গেল, এনে একটা হোল তৈরি হয়ে গেল। আবার এনে যেই একটা হোল তৈরি হলো, ও থেকে একটা ইলেকট্রন আবার ছুটে এসে সেই হোলটাকে ফিল আপ করবে, তাহলে ওতে আবার একটা হোল তৈরি হবে। মানে হোলটা ক্রমশ কোন দিকে মুভ করছে, এল থেকে এম, এম থেকে এন, এন থেকে ও, এইরকম ভাবে মুভ করছে, ঠিক আছে। তার মানে কি, টুয়ার্ডস দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল সেই দিকে ক্রমশ হোলটা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এইভাবে একটা হোল কারেন্ট তৈরি হয়। তো নেক্সট দেখো, নেক্সট আমরা এনার্জি ব্যান্ড ডেসক্রিপশনের ব্যাপারটা কিভাবে ঘটছে আমরা সেটাকে একবার দেখে নিই। সাপোজ এটা হচ্ছে একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এই বরাবর আমরা এনার্জিকে দেখাচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। এটা ধরো আমার একটা ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের হচ্ছে এটা এনার্জি, আর এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের এনার্জিটা ভ্যালেন্স ব্যান্ডের থেকে অবশ্যই বেশি হবে, ঠিক আছে। তো ধরো আমরা এখানে দেখাচ্ছি এই যে এল, আমরা নাম দিয়েছি, পয়েন্টগুলোর কিছু নাম দিয়েছি, পি, এন, এম, এল, এরকম কিছু নাম দিয়েছি, ঠিক আছে। এবার ধরো এই এল পজিশন যেটা আছে, এল থেকে একটা ইলেকট্রন কি করলো, ডিউ টু থার্মাল এনার্জি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেল। এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল। যেই চলে গেল কি হলো, এল এ একটা ভ্যাকেন্সি ক্রিয়েটেড হলো, ইলেকট্রনের ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সি পূরণ করবে কে, এই যে এম যে পজিশনটা ছিল, এন পজিশনে থাকা এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনটা ছুটে এসে এই এল এর ভ্যাকেন্সিটাকে ফিল আপ করে দেবে। যেই ছুটে আসবে অমনি কি হবে, এখানে যে আমার একটা
এই ইলেকট্রনটার এখানে একটা হোল তৈরি হয়ে গেল, সেই হোলকে ফিল আপ করবার জন্য এন এর যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা আবার ছুটে গিয়ে এই এম এর ভ্যাকেন্সিকে ফিল আপ করবে, অমনি এন এ একটা ভ্যাকেন্সি তৈরি হবে। এন এ যেই ভ্যাকেন্সি তৈরি হবে, পি থেকে একটা ইলেকট্রন ছুটে এসে এন এর ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে, পি তে আবার একটা হোল আমার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মানে কি এইখান থেকে ইলেকট্রনের যে মুভমেন্ট, ইলেকট্রনের মুভমেন্টটা কিন্তু এদিক থেকে এদিকে, ইলেকট্রনটা এদিক থেকে এইখান থেকে মানে পি থেকে এন, এন থেকে এম, এম থেকে এল এইদিকে হচ্ছে, আবার এল থেকে এই কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। কিন্তু হোলের মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? হোলের মুভমেন্ট দেখো এল থেকে এম এর দিকে যাচ্ছে, এম থেকে এন এর দিকে যাচ্ছে, এন থেকে পি এর দিকে যাচ্ছে। তার মানে কি এখানে দেখো এই লেখাটা বুঝতে পারলে, এই লেখাটা পড়তে পারলে দেখবে যে ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ভ্যালেন্স ইলেকট্রন মুভস অ্যালং দ্য পাথ পি এন এম এল। ইলেকট্রনটা মুভ করছে পি থেকে এন, এন থেকে এম, এম থেকে এল, পি এন এম এল, whereas the holes move in the opposite direction. Holes move along the opposite direction, that is along the path L M N P. L থেকে M, M থেকে N, N থেকে P এই অপোজিট ডাইরেকশনে মুভ করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হোল কারেন্ট আর ইলেকট্রন কারেন্টটাকে বুঝলাম। নেক্সট আমরা যে টপিকটাতে আসবো সেই টপিকটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন। ঠিক আছে, সেমিকন্ডাক্টরকে আমরা মেনলি দুটো ক্লাসে ডিভাইড করতে পারি। দুটো ক্লাসের নাম হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এ সেমিকন্ডাক্টর in an extremely pure form is known as intrinsic semiconductor. মানে সেমিকন্ডাক্টরের মধ্যে যদি কোনো রকম ইমপিউরিটি না থাকে, একদম পিওর ফর্মে সেমিকন্ডাক্টরটা থাকে, তখন তাকে আমরা বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো দেখো ইন অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইভেন অ্যাট রুম টেম্পারেচার হোল ইলেকট্রন পেয়ারস আর ক্রিয়েটেড। মানে বিশুদ্ধ অবস্থায় যদি সেমিকন্ডাক্টর থাকে, মানে বিশুদ্ধ জার্মেনিয়াম অথবা বিশুদ্ধ সিলিকন, তাতেও তো রুম টেম্পারেচারে কিছু এরকম হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয় ডিউ টু থার্মাল এনার্জি। এবং যখন আমরা কি করি না, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি সেই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের টার্মিনালে, তখন কি হয়, দ্য কারেন্ট কন্ডাকশন টেক্স পার্ট বা টেক্স প্লেস বাই টু প্রসেস। কারেন্ট কন্ডাকশন টু প্রসেসে হয়, নেমলি বাই দ্য ফ্রি ইলেকট্রনস অ্যান্ড হোলস অ্যাজ শোন ইন দ্য ফিগার। মানে কারেন্ট কন্ডাকশনটা তো দুটো প্রসেসে হয়, ইলেকট্রনের জন্য একটা কারেন্ট আর হোলের জন্য একটা কারেন্ট, এটা তো আমরা আগেই আলোচনা করলাম। ঠিক আছে, এখানে আবার ছবির আকারে সেটাকে দেখানো হয়েছে, মানে কারেন্ট কন্ডাকশন দ্যাট টেক্স প্লেস ইন টু প্রসেস, নেমলি ডিউ টু দ্য ইলেকট্রনস বা ফ্রি ইলেকট্রনস অ্যান্ড ডিউ টু দ্য হোলস। ঠিক আছে, এবার দ্য ফ্রি ইলেকট্রনস আর প্রডিউসড ডিউ টু দ্য ব্রেকিং আপ অফ দ্য কোভ্যালেন্ট বন্ডস বাই দ্য থার্মাল এনার্জি। কোভ্যালেন্ট বন্ডগুলো যেগুলো আছে সেগুলো যখন ব্রেক করে যাচ্ছে, তার জন্য ইলেকট্রনস গুলো তৈরি হচ্ছে। At the same time, holes are created in the covalent bonds. মানে যখনই একটা ফ্রি ইলেকট্রন তৈরি হচ্ছে, ফ্রি ইলেকট্রন যখনই সেখান থেকে ভ্যালেন্স ব্যান্ডের থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যাচ্ছে, অমনি কি হচ্ছে না, সেখানে একটা হোলসও তৈরি হয়ে যাচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো এখানে আমরা একটা ছবি দেখিয়েছি, এই ছবিতে দেখো এখানে একটা পিওর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আছে, তার দুটো টার্মিনাল, একটা টার্মিনালের নাম দেওয়া হয়েছে এ টার্মিনাল, আরেকটা টার্মিনালের নাম দেওয়া হয়েছে বি টার্মিনাল। এবং এই এ এবং বি টার্মিনালের অ্যাক্রসে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে। ব্যাটারির এটা হলো পজিটিভ টার্মিনাল এবং এটা হলো নেগেটিভ টার্মিনাল, এবং পজিটিভ টার্মিনালটা এ তে কানেক্ট করা হয়েছে এবং নেগেটিভ টার্মিনালটা বি তে কানেক্ট করা হয়েছে। তাহলে দেখো যখন আমরা ব্যাটারিকে কানেক্ট করব, নর্মাল যে ওয়্যারের মধ্যে, এই যে এটা তো তার দিয়ে কানেক্ট করবো আমরা, এটা হচ্ছে একটা তার, ধরো এটা একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট অবশ্যই এই দিক থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করবে, কিন্তু আমরা তারের মধ্যে যে ইলেকট্রনস গুলো ফ্লো করবে সেটার ডাইরেকশনটাকে এখানে দেখিয়েছি। তো ইলেকট্রনস কোন দিকে ফ্লো করছে দেখো, যেদিকে কারেন্ট ফ্লো করার কথা, ইলেকট্রনস কিন্তু তার অপোজিট ডাইরেকশনে ফ্লো করছে। ইলেকট্রনস কিন্তু ফ্লো করছে তার অপোজিট ডাইরেকশনে, ইলেকট্রনস গুলো এই দিকে ফ্লো করছে। এবং সেমিকন্ডাক্টরের ভেতরে কি হচ্ছে, সেমিকন্ডাক্টরের ভেতরে যে ইলেকট্রনস গুলো আছে, ফ্রি ইলেকট্রনস, সেগুলো কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? এটা তো এ টার্মিনাল, এ টার্মিনালটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, আর বি টার্মিনাল এটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল। আগেই আমরা কি বলেছি না, যে আমার ইলেকট্রনস গুলো আছে ফ্রি ইলেকট্রনস, তারা সবসময় পজিটিভ টার্মিনাল দিকে যাবে,
মানে এই যে ফ্রি ইলেকট্রনস গুলো দেখতে পাচ্ছ, এইটা অথবা এইটা অথবা এইটা, এগুলো সব দেখো পজিটিভের দিকে মুভ করছে। অন্যদিকে যে হোল গুলো তৈরি হবে তারা সবসময় কোন দিকে মুভ করবে? এই একটা হোল, এই একটা হোল, এই একটা হোল, এরা সবসময় তার নেগেটিভ টার্মিনালের দিকে কিন্তু মুভ করবে। ঠিক আছে, তার মানে এই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে এর মধ্যে দু ধরনের কারেন্ট ফ্লো করছে, একটা ডিউ টু দা ফ্রি ইলেকট্রন আর একটা ডিউ টু দা হোলস। এটা কার ক্ষেত্রে হচ্ছে এই ঘটনাটা? এই ঘটনাটা আমরা আলোচনা করছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে বিশুদ্ধ যে সেমিকন্ডাক্টর তার ক্ষেত্রে। ঠিক আছে, তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা হয় এর ক্ষেত্রে যে এরকম কারেন্ট ক্যারি যেটা হচ্ছে না, কারেন্ট কন্ডাকশন যেটা হচ্ছে, সেই কন্ডাকশনের পরিমাণটা কিন্তু খুবই সামান্য হয়। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে আমরা, এটা তো একটা সেমিকন্ডাক্টর, একদম কন্ডাক্টর তো নয়। সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এখানে আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনস জাম্প করে, কিন্তু তাদের পরিমাণটা কিন্তু খুবই কম। সাপোজ 10⁸ নাম্বার বা 10⁻10 নাম্বারস অফ অ্যাটমস এর মধ্যে একটা ইলেকট্রন এরকম ভাবে জাম্প করছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে। তার মানে সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না। একটা যদি আমরা টোটাল মেটেরিয়ালও দেখি তার মধ্যে কিন্তু খুব কম সংখ্যক ইলেকট্রনই কিন্তু এরকম ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে। মানে এই যে ফ্রি ইলেকট্রনস গুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো এর মধ্যে মুভ করছে, এগুলো না সংখ্যায় খুবই কম হবে। কার ক্ষেত্রে কম হবে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে খুব কম হবে, কারণ এটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তো এর জন্য এর যে কারেন্ট ক্যাপাসিটি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, এটা কিন্তু খুব একটা বেশি হবে না। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হয় ইন্ট্রিনসিক অথবা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এবং এর কারেন্ট ক্যাপাসিটি কিন্তু কম হয়। অন্যদিকে আরেক ধরনের সেমিকন্ডাক্টরের কথা আমরা বলবো, এটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কেন আসছে আমরা আলোচনা করি। দেখো, দ্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হ্যাজ আ লিটিল কারেন্ট কন্ডাকশন ক্যাপাসিটি অ্যাট রুম টেম্পারেচার। মানে রুম টেম্পারেচারে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কারেন্ট ক্যাপাসিটি খুবই সামান্য হয়। এবং টু বি ইউজফুল ইন ইলেকট্রনিক ডিভাইসেস এ পিওর সেমিকন্ডাক্টর মাস্ট বি altered so as to significantly increase its conducting properties। মানে কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যে কারেন্ট ক্যাপাসিটি সেটা যেহেতু খুবই সামান্য, সেই কারণে ওটাকে কিন্তু আমরা ইলেকট্রনিক যে ডিভাইস সেগুলোকে তৈরি করবার কাজে খুব একটা ব্যবহার করতে পারবো না। ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করতে গেলে তার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা একটু বেশি হতে হবে, এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেশি হওয়ার জন্য তার মধ্যে কারেন্ট কন্ডাক্টিং ক্যাপাসিটি আনবার জন্য পিওর সেমিকন্ডাক্টর যেটা আছে সেটাকে কিছু পরিমাণ পরিবর্তন আমাদেরকে করতে হবে। মানেটা কি? পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে কিছু অশুদ্ধি আমাদেরকে ইনজেক্ট করতে হবে, কিছু ইমপিউরিটি আমাদেরকে ইনজেক্ট করতে হবে। ঠিক আছে, এবং এই এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হয়? ডোপিং প্রসেস বলা হয়। ঠিক আছে, মানে এই ডোপিং প্রসেসের মাধ্যমে দেখো কি করা হয়। দ্য প্রসেস ইজ কল্ড ডোপিং। কাকে বলা হচ্ছে একবার আলোচনা করা যাক। দিস ইজ অ্যাচিভড বাই অ্যাডিং আ স্মল অ্যামাউন্ট অফ ইমপিউরিটি টু দ্য সেমিকন্ডাক্টর। ইট ইজ দেন কল্ড ইমপিউরিটি অর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। যখন আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা আছে তার মধ্যে কিছু ইমপিউরিটি অ্যাড করে দেব, তখন তাকে বলা হয়ে যাবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং এই যে স্যার, হ্যাঁ বলো। স্যার একটা স্মল অ্যামাউন্ট বললেন, তাহলে হ্যাঁ স্মল অ্যামাউন্টটার পরিমাণটা কত স্যার বলা যাবে? হ্যাঁ বলা হবে, দেখো আলোচনা করা হবে। এটা হচ্ছে খুবই ঠিক আছে। সামান্য এবং সেটা পরে আলোচনা করা হবে। সাপোজ হচ্ছে 10⁸ নাম্বার অফ আমার যে পিওর সিলিকন আছে, সেই 10⁸ নাম্বার অফ জার্মেনিয়াম পিছু বা সিলিকন পিছু আমরা একটা ইমপিউরিটি অ্যাটম অ্যাড করবো। মানে বুঝতে পারছো, 10⁸ এইরকম রেশিওতে ইমপিউরিটি অ্যাড করা হবে। 10⁸ মানে কিন্তু খুব বড় সংখ্যা, 1 কোটিরও বেশি। ঠিক আছে, মানে এতগুলো অ্যাটম পিছু আমরা একটা মাত্র ইমপিউরিটি অ্যাটম অ্যাড করছি। তো এই রকম রেঞ্জে ইমপিউরিটিটাকে অ্যাড করা হয়। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় কি না এক্সট্রিনসিক, মানে এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। এবং এই ডোপিং প্রসেসের মাধ্যমে আমরা যে সেমিকন্ডাক্টরটা পেয়ে যাব তাকে আমরা বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। মানে আমরা এটা বলতে পারি, আমরা যদি এটাকে একটা ডায়াগ্রামিক্যালি দেখাই, আমরা বলতে পারি ইন্ট্রিনসিক তাহলে ধরো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর,
প্লাস আমরা কি করব, প্লাস হচ্ছে আমরা ইমপিউরিটি, কিছু ইমপিউরিটি অ্যাড করব, ঠিক আছে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর প্লাস ইমপিউরিটি দিয়ে আমরা এই যে প্রসেসটা, এই প্রসেসটার আমরা কি নাম দিচ্ছি, এই প্রসেসটার আমরা নাম দিচ্ছি ডোপিং, ঠিক আছে। এই প্রসেসের আমরা নাম দিচ্ছি ডোপিং। ডোপিং প্রসেসের মাধ্যমে আমরা ইমপিউরিটিটাকে অ্যাড করছি এবং তার ফলে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ব্যাপারটা বুঝতে পারলে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তার সঙ্গে আমরা ইমপিউরিটি অ্যাড করছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডোপিং প্রসেস এবং তার মাধ্যমে আমরা যেটা পেয়ে যাচ্ছি তাকে আমরা বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটাই হচ্ছে মূল বক্তব্য, এই যে আলোচনা এটার মূল বক্তব্য এটাই। এবার দেখো এখানে বলা হয়েছে দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য টাইপ অফ সাচ ইমপিউরিটি হ্যাভ টু বি ক্লোজলি কন্ট্রোলড ডিউরিং প্রিপারেশন অফ দ্য এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যখন আমরা তৈরি করব, যখন বানাবো, তখন কিন্তু প্রসেসটাকে পুরো নিখুঁতভাবে কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু আমরা প্রপার অ্যামাউন্ট অফ ইমপিউরিটি যতটা আমরা ইনজেক্ট করতে চাইছি ততটাকে করতে পারবো। তো দেখো জেনারেলি ফর 10 to the power 8 atom of semiconductor, one impurity atom is added. যেটা আমি বলছিলাম 10 to the power 8 number of atoms of semiconductor, মানে একের পরে মানে 10 কে 8 বার যদি গুণ করো তবে তোমরা 10 to the power 8 পাবে। তার মানে সেই যে সংখ্যাটা পাবে ততগুলো সংখ্যক যদি আমরা জার্মেনিয়াম অথবা সিলিকন অ্যাটম নিই, তার ততগুলো জার্মেনিয়াম অ্যাটম বা সিলিকন অ্যাটম পিছু আমরা একটা মাত্র ইমপিউরিটি অ্যাটম অ্যাড করব, ঠিক আছে। The process of adding impurity is to increase the purpose of adding impurity is to increase either the number of free electrons or holes in the semiconductor crystal। মানে আমাদের উদ্দেশ্য যে কোনো একটা বাড়ানো হবে, মানে আইদার আমরা চেষ্টা করব যে নাম্বার অফ যে হোলস যেটা আছে সেটাকে বাড়ানোর চেষ্টা করতে পারি, অথবা নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যেটা আছে সেটাকেও বাড়ানোর চেষ্টা করতে পারি, ঠিক আছে। যে কোনোটা করলেই আমাদের পারপাসটা সার্ভ হয়ে যাবে, কারণ আমরা জানি যে হোলসও কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি ইলেকট্রনস হলে সেগুলোও কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করে, ঠিক আছে। এবার দেখা গেছে যদি একটা পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি কাকে বলে, যার সর্বশেষ কক্ষপথে 5খানা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এরকম ইমপিউরিটিকে বলা হবে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। যদি এরকম একটা ইমপিউরিটি আমরা অ্যাড করতে পারি সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর প্রডিউসড ইন দ্য সেমিকন্ডাক্টর। যদি আমরা একটা এমন অ্যাটম ইনজেক্ট করি যেটাতে সর্বশেষ কক্ষপথে 5খানা ইলেকট্রনস আছে, এরকম একটা ইমপিউরিটি অ্যাটম যদি আমরা অ্যাড করি, তখন কি হবে না, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন তৈরি হবে এই সেমিকন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা একটা ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করি, ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি কাকে বলে, যার সর্বশেষ কক্ষপথে 3টে মাত্র ভ্যালেন্স ইলেকট্রন থাকে, তাকে বলে ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি, ঠিক আছে। তো ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি যদি আমরা অ্যাড করতে চাই, অ্যাড করে দিই, তখন কি হবে, আচ্ছা ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি যদি আমরা অ্যাড করতে চাই তখন কি হবে, লার্জ নাম্বার অফ হোলস তৈরি হবে ওই সেমিকন্ডাক্টর ক্রিস্টালের মধ্যে, ঠিক আছে। তার মানে আইদার আমরা ইমপিউরিটি হিসাবে একটা পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করতে পারি, পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করলে সেমিকন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন তৈরি হবে যেগুলো কারেন্ট ক্যারি করতে পারবে। অন্যদিকে আমরা চাইলে ওই সেমিকন্ডাক্টরের মধ্যে ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটিও অ্যাড করতে পারি, যেটার জন্য কি হবে, প্রচুর পরিমাণে হোলস তৈরি হবে যেগুলো কিন্তু কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে। এবার এইগুলোর উপরে ভিত্তি করে আমরা ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করছি না পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করছি, তার উপরে ভিত্তি করে এই যে আমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটাকে আবার আরো দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এগুলো কোনটা কি জিনিস একবার দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো এন টাইপ, এন মানে কি, এন স্ট্যান্ডস ফর নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ। এবার দেখো when a small amount of pentavalent impurity atom is added to the pure semiconductor, then it is known as a n type semiconductor। যদি আমরা
পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে দিই সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন আমার যে সেমিকন্ডাক্টরটা তৈরি হবে, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা আমরা পাবো, সেটাকে নাম দেওয়া হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো একবার একটা উদাহরণ সহযোগে দেখে নেওয়া যাক যে এন টাইপ ইম্পিউরিটিটা কি রকম। এন টাইপ মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। পেন্টাভ্যালেন্ট একটা অ্যাটমের উদাহরণ কি? পেন্টাভ্যালেন্ট অ্যাটমের উদাহরণ হতে পারে আমার আর্সেনিক হতে পারে অথবা অ্যান্টিমনি হতে পারে। ঠিক আছে, আর্সেনিকের অ্যাটমিক নাম্বার কত? 33। আর্সেনিকের অ্যাটমিক নাম্বার 33 মানে তোমরা যদি একটু ভালো করে দেখো, আর্সেনিক অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। স্যার ফসফরাসও অ্যাড করতে পারি? হ্যাঁ, করতে পারো। তো দেখো আর্সেনিকের অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। তো 33 মানে এর কে এটা ভাগ করলে কত হবে? প্রথমে হচ্ছে 2, তারপরে কক্ষপথে হবে 8, তারপরে কক্ষপথে হবে কত? 18, তারপরে পরের কক্ষপথে কত হবে? 2 + 8 মানে 10, 10 + 18 হচ্ছে 28, 28 প্লাস 5 করলে হয় 33, তার মানে 5। সর্বশেষ কক্ষপথে আমার কটা থাকলো? 5টা থাকলো। 5টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তখন পেন্টাভ্যালেন্ট, তার মানে এই যে পেন্টাভ্যালেন্ট একে কেন বলা হচ্ছে? 5টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আছে তাই। তাহলে যখন আমরা একটা আর্সেনিককে, একটা অ্যাটমকে আমরা এই জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে অ্যাড করব, তখন কি হবে? এই যে আর্সেনিকের যে ক্রিস্টাল, ওটা না কি করবে, এইখানে নর্মাল অবস্থায় কি ছিল? এগুলো সবগুলোই জার্মেনিয়াম ছিল, এটা তো একটা জার্মেনিয়াম ক্রিস্টাল। কিন্তু আর্সেনিক কি করবে? একটা জার্মেনিয়াম অ্যাটমকে এখান থেকে রিপ্লেস করে দেবে। রিপ্লেস করে সে নিজে এখানে ঢুকে পড়বে। আর্সেনিকের একটা অ্যাটম দেখো জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে ঢুকে পড়েছে। যে ঢুকে পড়ে কি করবে? আর্সেনিকের সর্বশেষ কক্ষপথে তো আমার 5টা ইলেকট্রন আছে, তার মধ্যে 4টে ইলেকট্রন 4টে জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ফেললো। এই একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, আর এটা একটা কোভ্যালেন্ট বন্ড। 4টে কোভ্যালেন্ট বন্ড হয়ে গেল। তো 4টে ইলেকট্রনের কাজ হয়ে গেল, কিন্তু একটা ইলেকট্রন তো এখনো এক্সট্রা থেকে গেল। সেই যে একটা এক্সট্রা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কি হবে? এটা হবে আমার ফ্রি ইলেকট্রন। এইটা মানে একটা আর্সেনিক অ্যাটম অ্যাড করলে আমরা একটা এরকম ফ্রি ইলেকট্রন পেয়ে যাব। ঠিক আছে, এবার এই যে ফ্রি ইলেকট্রন, এটা কি করবে? এটাই আমার পরবর্তী ক্ষেত্রে কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে। ঠিক আছে, তো এখানে একটা ফ্রি ইলেকট্রনের জন্য এখানে কারেন্ট কন্ডাকশনটা কিন্তু বেড়ে যাবে। তো এখানে আলোচনাটা একটু দেখো, দ্য জার্মেনিয়াম ক্রিস্টাল ইন সাচ এ ওয়ে, মানে এটা হচ্ছে আর্সেনিক, এটা বলা হচ্ছে দ্য আর্সেনিক অ্যাটম ফিটস ইন দ্য জার্মেনিয়াম ক্রিস্টাল, মানে আর্সেনিক অ্যাটমটা জার্মেনিয়াম ক্রিস্টালের মধ্যে এমন ভাবে ঢুকে পড়বে যাতে করে 4 ভ্যালেন্স ইলেকট্রন ফর্ম কোভ্যালেন্ট বন্ডস উইথ 4 জার্মেনিয়াম অ্যাটমস। মানে আর্সেনিকের 4টে ইলেকট্রন কি করবে? 4টে জার্মেনিয়াম অ্যাটমের সঙ্গে 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। অ্যান্ড দ্য 5th ভ্যালেন্স ইলেকট্রন ফাইন্ড নো প্লেস। 5th ভ্যালেন্স ইলেকট্রনে কিন্তু কোনো জায়গা থাকবে না কোভ্যালেন্ট বন্ডে, এবং দ্যাটস ওয়াই ইট বিকামস ফ্রি অ্যাজ শোন ইন দ্য ফিগার। ফিগারে যেরকম দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রনে পরিণত হবে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে দো ইচ আর্সেনিক, হ্যাঁ বলো। স্যার বলছে তাহলে পুরো ক্রিস্টালটা কি অ্যাজ এ নেগেটিভ মানে চার্জ হয়ে যাবে কি না না একটা না ইলেকট্রন না না যেহেতু? না না না, একটা ইলেকট্রন দেখো, একটা ইলেকট্রনের সংখ্যা ওভারঅল কিন্তু চার্জটা নেগেটিভ এটা বলা যাবে। কারণ কি? মানে এখানে আমার কোভ্যালেন্ট বন্ড যেগুলো তৈরি হয়ে গেছে, মানে ভ্যালেন্স ইলেকট্রনে আমার একটা এক্সট্রা থেকে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তার মানে এটা নয় যে ওভারঅল চার্জটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন নয়? কারণ হচ্ছে চার্জ নেগেটিভ কখন হবে? যখন আমার নাম্বার অফ প্রোটনসের সংখ্যা থেকে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাবে। কিন্তু যখন আমার এখানে একটা আর্সেনিক ঢুকিয়ে দিয়েছি, আর্সেনিকের জন্যই তো এই এক্সট্রা ইলেকট্রনটা হয়েছে। কিন্তু আর্সেনিকের যে কেন্দ্রস্থল বা নিউক্লিয়াস, সেখানে যতগুলো প্রোটন আছে তার সব কক্ষপথগুলো মিলিয়ে ততগুলোই তো ইলেকট্রন আছে। এমন তো নয় যে তার থেকে কম ইলেকট্রন আছে, তা তো নয়। তার মানে ওভারঅল চার্জ কিন্তু নিউট্রালই থাকবে, ওভারঅল চার্জের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে ভ্যালেন্স ইলেকট্রন গুলো মানে যেটা আছে, সেখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হওয়ার পরেও আরো একটা এক্সট্রা ইলেকট্রন এখানে থেকে যাচ্ছে। যেহেতু এখানে একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাচ্ছে, তার জন্যই কিন্তু এটাকে আমার বলা হচ্ছে এন টাইপ ইম্পিউরিটি। ঠিক আছে, কারণ স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, এন টাইপ যে বলছে, এই এনটার কি কোনো মানে ফুল ফর্ম আছে? এন স্ট্যান্ডস ফর নেগেটিভ, কারণ এখানে কি কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করছে আমার ইলেকট্রন, এবং ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই এটাকে এন টাইপ ইম্পিউরিটি আমরা বলছি। ঠিক আছে, বা এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমরা বলছি। ঠিক আছে স্যার। স্যার বলছি সেমিকন্ডাক্টরের সাথে পেন্টাভ্যালেন্টটা অ্যাড করলে ওটা এন টাইপ হচ্ছে তো?
পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে, তখনই ওটা হয়ে যাচ্ছে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তো দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে ভ্যালেন্স ব্যান্ড এটা, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডে দেখো এখানে কি দেখানো হয়েছে, ভ্যালেন্স ব্যান্ডে দুটো এরকম বড় বড় গোল, মানে এটা কি, এর মানে হচ্ছে হোল। এই হোলটা কেন হয়েছে বলো দেখি। এই হোলটা হচ্ছে যখন আমরা নর্মাল টেম্পারেচারে যখন এনেছি সেমিকন্ডাক্টরটা, নর্মাল টেম্পারেচারে তো অলরেডি কিছু হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয়, নর্মাল থার্মাল এফেক্টের জন্য কিছু তো হোল ইলেকট্রন পেয়ার তৈরি হয়, কারণ কিছু পরিমাণ ভ্যালেন্স ব্যান্ড থেকে অটোমেটিক্যালি কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে টেম্পারেচার বাড়ার সাথে সাথে, তার জন্য এই দুটো হোল তৈরি হয়ে আছে। কিন্তু দেখো কন্ডাকশন ব্যান্ডে যদি এখান থেকে দুটো ইলেকট্রন জাম্প করতো তাহলে তো দুটোই আমার কন্ডাকশন ব্যান্ডে দেখাতে পারতাম, দুটো ইলেকট্রন আছে, কিন্তু আরো 4টে এক্সট্রা ইলেকট্রন দেখালাম কেন? 4টে এখানে আমরা এমনি জাস্ট পিকচারিক্যালি দেখিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে 4টেই থাকবে। মানে যতগুলো এখানে আমার হোল আছে তার থেকে এখানে বেশি সংখ্যক ইলেকট্রন কেন আছে, এর কারণ একটাই, কারণ এখানে আমরা এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করেছি। ঠিক আছে, মানে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা অ্যাড করেছি, তার জন্যই এটা আমার এন টাইপ একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে পরিণত হয়েছে। তার মানে কি, এখানে আমার কন্ডাকশন ব্যান্ডে প্রচুর পরিমাণে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকা মানে কি, তারাই হচ্ছে সব ফ্রি ইলেকট্রন, এবং সেই ফ্রি ইলেকট্রনস গুলো কি করতে পারে, তারাই কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে থাক, আমরা নেক্সট ডেতে স্যার আরেকটা পি টাইপ ইম্পিউরিটি সম্পর্কে আলোচনা করব। স্যার বলো বলো। বলছি স্যার, ওই এন টাইপে বললেন আর্সেনিক বা অ্যান্টিমনি আমরা অ্যাড করলে পরে এন টাইপ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো স্যার হ্যাঁ। আমি কি দু ধরনেরই অ্যাড করতে পারি? না না না, যে কোনো এক ধরনের অ্যাড করবে, দুটো ধরনের অ্যাড কেন করবে? আচ্ছা ঠিক আছে স্যার। পার্টিকুলার টাইপ অফ ইম্পিউরিটি অ্যাড করবে। টাইপে তাহলে বেশি কারেন্ট করতে হবে তো? বলো, এন টাইপে বেশি কারেন্ট ক্যারি করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে নর্মাল অবস্থায়, ইন্ট্রিনসিক অবস্থায় বা বিশুদ্ধ অবস্থায় কারেন্ট যতটা ক্যারি করতে পারতো, এন টাইপ ইম্পিউরিটি বা এন টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু তার থেকে বেশি কারেন্ট ক্যারি করতে পারে। ট্রাইভ্যালেন্টের সাথে বলছি, ট্রাইভ্যালেন্ট আর এন টাইপের মধ্যে এন টাইপের বেশি না flow না হবে। না না না, সেরকম কোনো ব্যাপার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। ট্রাইভ্যালেন্টে অন্য কনসেপ্ট আসবে, ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যখন অ্যাড করবে ওটা আমি পরের দিন বলবো। পি টাইপ এক্সপেন্সিভ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি বলবো যে কি ধরনের ঘটনাটা ঘটছে সেক্ষেত্রে। ঠিক আছে।